সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়ার পর প্রথম দুদিনে বড় ধরনের গ্রাহক চাপ তৈরি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১০৭,৭৭,০০,০০০ টাকা উত্তোলনের বিপরীতে ৪৪ কোটি টাকা নতুন আমানত এসেছে। এটি মূলত গ্রাহকদের আস্থার প্রতিফলন। সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি এ সময় বলেন, ব্যাংকটি পূর্ণ মাত্রায় লেনদেনের জন্য খুলে দিলে কী ধরনের চাপ তৈরি হতে পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। এখন পর্যন্ত কার্যক্রম খুবই সুন্দর ও স্থিতিশীলভাবে এগোচ্ছে। নতুন ব্যাংকের চেয়ারম্যান, 5টি একীভূত ব্যাংকের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মাস ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এরই মধ্যে রেজুলেশন স্কিম জারি করা হয়েছে। সেই নির্দেশনা অনুসারে আমানতকারীদের সঙ্গে ব্যাংকের লেনদেন চলছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে বাংলাদেশ বিশ্বাস করে। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ অনুযায়ী অবৈধভাবে অপহরণের পর তাদের যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2026 প্লেনের টিকিট সিন্ডিকেট এবং দুর্বৃত্তায়নের ক্ষেত্রে বড় একটি প্রতিবন্ধকতা বলে মন্তব্য করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা জানান। উপদেষ্টা এ সময় বলেন, মূলত মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা ব্যাপক প্রতারণার শিকার হন এবং এই প্রতারণাকে রোধ করার জন্য এই অধ্যাদেশ করা হয়েছে। তিনি বলেন, নতুন অধ্যাদেশে এয়ার অপারেটর, জিডিএস, এনডিসি, ট্রাভেল জিএসএ এবং ট্রাভেল এজেন্ট সবাইকে সম্পৃক্ত করে একটি জবাবদিহিমূলক অবস্থা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তমূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের দুর্বৃত্তায়নের কাজকে আরও জটিল করা হয়েছে। পূর্বাঞ্চলের বাংলাদেশ চীনমৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ভিন্নধর্মী এক আবহের সৃষ্টি করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্যাভিলিয়ন। মেলার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে পূর্ব দিকে এগোতেই চোখে পড়বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত এই দৃষ্টিনন্দন প্যাভিলিয়নটি, যেখানে 2024-এর 36 জুলাইয়ের আন্দোলন সংগ্রামের রক্তঝরা ইতিহাস এবং শহীদদের বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে। সোমবার বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে এসব চিত্র দেখা যায়। এর আগে 3 জানুয়ারি বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্যাভিলিয়ন। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্যাভিলিয়নটির প্রতিটি দেয়ালে শোভা পাচ্ছে আন্দোলনের শহীদদের স্থির চিত্র। বিশাল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সেই উত্তাল সময়ের ঐতিহাসিক ভিডিও চিত্র। এখানে আসা দর্শনার্থীরা মুহূর্তেই হারিয়ে যাচ্ছেন দেশ রক্ষার্থে প্রাণ বিসর্জন দেয়া তরুণদের সেই আত্মত্যাগের দিনগুলোতে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলের কুমিরা নৌঘাট এলাকা থেকে 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়া গেছে। দুজন স্থানীয় একটি জাহাজ ভাঙা কারখানা শ্রমিক। সোমবার সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস বলছে, ডাকাতের হামলায় দুজনের মৃত্যু হয়। তবে শিল্প পুলিশের দাবি, কারখানায় নতুন জাহাজ তোলার সময় দুর্ঘটনায় 2 শ্রমিকের প্রাণহানি হয়েছে। নিহতরা হলেন সাইফুল ইসলাম এবং আব্দুল খালেক। এর মধ্যে সাইফুলের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে। এদিকে কারখানা কর্তৃপক্ষ ডাকাত দলের হামলায় ওই 2 শ্রমিকের মৃত্যু হয়েছে জানালেও ভিন্ন দাবি করেছে পুলিশ, জাহাজ ভাঙা শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, জাহাজ ভাঙা কারখানাটিতে নতুন একটি জাহাজ তোলার সময় দুর্ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। যারা তাড়াইতে গেছে আমাদের নিরাপত্তা প্রহরী, ওনাদেরকে যখন এই যে অস্ত্র দিয়ে ভয় দেখাইছে অথবা গায়ে আঘাত করতেছে, ওনারা যান রক্ষার্থে নিচে ঝাঁপিয়ে পড়ে পানিতে। যারা ঝাঁপিয়ে পড়ে ওইখান থেকে 2 জনকে ইয়ার্ডের অন্যান্য যারা নিরাপত্তা প্রহরী আছে ওনারা উদ্ধার করছে। বাকি 2 জন নিখোঁজ ছিল। আজকে সকালে 11টার দিকে ফায়ার সার্ভিস এসে 2 জনকে উদ্ধার করছে পানির নিচে থেকে। আমাদের প্রতিষ্ঠানের মাল রক্ষা করার দায়িত্ব আমাদের নিরাপত্তা প্রহরীদের।
ইয়ার্ডের যারা আছে স্টাফ তাদের। এখন ওনারা গেছে মাল রক্ষা করার জন্য। ওনারা তো জানে না যে ওনারা দেশীয় অস্ত্র নিয়ে আসবে, হ্যাঁ ওনাদের গায়ে আঘাত করবে, এটা জানে না। পরবর্তীতে ওনারা গিয়ে দেখতেছে যে দুই পাশ থেকে দুইটা বোট এসে ওনাদেরকে অ্যাটাক করে ফেলছে, ওনারা যান রক্ষার জন্য। দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা যায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি। এবার তার তৃতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিল। দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলও হয়েছে। রোল নম্বর 22 থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। তবে আয়েশার শুধু নামটুকুই থেকে গেছে, নিজের সাফল্য দেখে যেতে পারেনি সে। তার এমন সাফল্যে অভিভাবক, সহপাঠী ও শিক্ষকদের মুখে হাসি ফোটার কথা থাকলেও এখন সবার চোখ অশ্রুসিক্ত। দ্বিতীয় স্থান অর্জন করলেও তৃতীয় শ্রেণীর কক্ষে আয়েশাকে খুঁজে পাওয়া যাবে না। রোল 2 ডাকার সঙ্গে সঙ্গে আয়েশার বলে উঠবে না প্রেজেন্ট স্যার, কারণ সে আর নেই। দুর্বৃত্তের আগুনে নিভে গেছে ছোট্ট শিশুটির জীবন প্রদীপ। স্থানীয় 5 স্টার স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন, আয়েশা খুব মেধাবী ছিল, সে মেধা তালিকায় এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিএনপি নেতা বেলাল হোসেনের 3 মেয়ের মধ্যে আয়েশা সবার ছোট। তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিও একই আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বেলাল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সুতারগোপ্তা এলাকার সার কীটনাশক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, গত 19 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে 2টি দরজায় তালা মেরে পেট্রোল ঢেলে বেলালের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা ছোট্ট আয়েশা পুড়ে মারা যায়। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান বিক্ষোভে যদি আবারও বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খুব শক্ত আঘাত হানবে বলে সতর্ক করেছেন তিনি। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার কথায়, অতীতের মতো যদি ইরানে মানুষ হত্যা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কঠোর প্রতিক্রিয়া আসবে। ট্রাম্প এর আগেও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানে বিক্ষোভকারীদের প্রাণহানি হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় বিবৃতি দিয়েছে। সোমবার সকালে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী কর্মকর্তাদের বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উস্কে দিচ্ছে। 54 বছর, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে একটি ইউনিয়নের নারীরা ব্যবহার করছেন না তাদের সাংবিধানিক ভোটাধিকার। ধর্মীয় বিশ্বাস আর সামাজিক প্রথার বেড়াজালে বন্দী হয়ে প্রজন্মের পর প্রজন্ম ভোট কেন্দ্রের বাইরে থেকেই গেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা। একসময় মহামারীর প্রেক্ষাপটে এক পীরের দেওয়া নির্দেশ আজও হয়ে আছে এক অলিখিত নিয়ম। এই প্রথা ভাঙতে প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও বদলায়নি চিত্র। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 21,695 জন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী। কিন্তু বাস্তবতা হলো, দীর্ঘ 54 বছর ধরে এই ইউনিয়নের নারীদের বড় একটি অংশ ভোট কেন্দ্রমুখী হন না। স্থানীয় সূত্রে জানা যায়, 1969 সালে ভারতের জৌনপুর থেকে আগত পীর মওদুদুল হাসান কলেরা মহামারীর সময় নারীদের পর্দা মানা ও ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। সেই সময় মহামারী থেকে মুক্তি পাওয়া গেছে এমন বিশ্বাস থেকেই এই নির্দেশকে অলিখিত নিয়ম হিসেবে মেনে চলছেন নারীরা। ধর্মবর্ণ নির্বিশেষে এই প্রথা আজও বহাল রয়েছে। নারী ভোটাররা যারা, এরা ছোটবেলা থেকেই কখনো দেখি নাই যে আমাদের মা কাকিরা ভোট দিয়েছেন। এই অনুযায়ী আমরা কখনো ভোট দিতে হয় নাই বা দেই নাই। মজার ব্যাপার হলো, ভোট না দিলেও নারীরা নিয়মিত বাজারহাট, মার্কেট সহ দৈনন্দিন নানা কাজে বাইরে যাচ্ছেন। শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা পিছিয়ে নেই, ভোগ করছেন সরকারি সুযোগ সুবিধাও। তবুও ভোটের কাজ করছে ভীতি আর প্রথাগত বাধা। উনি একজন মানুষের মনের খবরও জানতো, তো উনি বিবেচনা করছে যে 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়নতে যাতে কোনো মহিলাদের ভোট না হয়। ওনার কাছে এই জিনিসটা খারাপ লাগছে। এই কারণে আজ পর্যন্ত বিগত প্রায় 50-60 বছর হয়েছে এই যে 16 নং ইউনিয়নের মধ্যে কোনো মহিলার ভোট হয় না। নারীদের ভোট কেন্দ্রে আনতে ইউনিয়ন পরিষদ ও নির্বাচন কমিশন একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনিক কর্মকর্তা। বিগত 2টি নির্বাচনে জেলা প্রশাসনের প্রচেষ্টায় আমরা বেশ কয়েকবার নারী ভোটারদের সচেতন করার জন্য উঠান বৈঠক করেছি। এখন নারী ভোটাররা কিছুটা সচেতন হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দিবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে তৎপর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন।
ধর্মীয় নেতা, স্থানীয় প্রতিনিধি ও প্রার্থীদের সম্পৃক্ত করে নারীদের ভোটাধিকার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের অতীতে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হলেও খুব একটা ফলপ্রসূ হয়নি। এবারে আমাদের চেষ্টা থাকবে তাদেরকে সচেতন করে, বিশেষ করে প্রার্থীদের মাধ্যমে হলেও তাদেরকে কেন্দ্রমুখী করা এবং ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করা, যাতে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। ৫৪ বছরের পুরনো এক বিশ্বাস, এই প্রথা ভেঙে নারীদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে কিনা সেদিকে এখন তাকিয়ে চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়ন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দীর্ঘ প্রায় 2 দশক পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে তার প্রার্থিতা এরই মধ্যে বৈধ ঘোষণা হয়েছে। এই নির্বাচনী প্রেক্ষাপটেই বগুড়া সফর করছেন তিনি, যা ঢাকার বাইরে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র জানায় আগামী 11 জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাত্রি যাপন করবেন। পরদিন 12 জানুয়ারি সকাল 10টায় বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। রংপুরে যাত্রাপথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলখির মাজার শরীফ জিয়ারতের কর্মসূচিও রয়েছে তারেক রহমানের। এদিকে তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। 1973 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন এস্টেট নামে গড়ে তোলেন তারেক রহমান। 2001 থেকে 2007 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি বিভিন্ন সময়ে এই বাড়িতে অবস্থান করতেন। দলীয় নেতাকর্মীদের ধারণা, নির্বাচনী প্রচার ও সাংগঠনিক দিক নির্দেশনার জন্য এবারও তিনি এখানেই অবস্থান করতে পারেন। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। মনিরা হক বলেন, আব্দুল আওয়াল মিন্টুর পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিল। 2025 সালের 9 ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য মার্কিন দূতাবাসে আবেদন করার তথ্য দাখিল করেছেন। সেক্ষেত্রে সংবিধানের সংশ্লিষ্ট ধারায় যেটি বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এ অনুচ্ছেদের উদ্দেশ্যে সাধনকল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হবেন না। সেই হিসেবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন নির্বাচন করে নাই, কোনো ধরনের নির্বাচন আমি করে নাই, শুধু বাণিজ্যিক সংগঠন ছাড়া। তো আমি একটাই শুধু বলার, আজকে যারা আমার কাগজপত্র বাছাই টাছাই করে যারা আমাকে আমার প্রার্থী থেকে কি বলে এটাকে বৈধ ঘোষণা করছেন, ওনাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। এজন্য যে ধরেন আমাদের মতো লোকের তো কাগজপত্র অনেক, অন্তত ধরেন 15টা ব্যাংকে আমাদের লোন আছে, তারপরে বিভিন্ন জায়গায় জায়গা জমিন আছে, কোম্পানি কিনতেছে, কোম্পানি আবার বিক্রিও করতেছে। এই যেগুলি যাচা বাছা যে কষ্ট করে ওনারা করে সব ঠিক পাইছেন এবং ঠিক মতো যাচা বাছা করতেন, সেজন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। নাটোরে প্রায় 37 লাখ টাকা সহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে মামলা দায়ের করেছে দুদক। সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে এই মামলা দায়ের করেন। গাড়িতে নিয়ে যাওয়ার সময় গেল বছরের 14 মার্চ নাটোরে এসব টাকা সহ তিনি আটক হন। দুদক রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, আসামি মোহাম্মদ ছাবিউল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালীন নিজের 36,95,300 টাকা সহ আটক হন। জব্দকৃত অর্থের আসল উৎস ও মালিকানা গোপন করার অসৎ উদ্দেশ্যে অন্য জায়গায় স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন। তাকে সহযোগিতা করার জন্য তার গাড়ি চালক শ্রী বাপ্পি কুমার দাসকেও মামলার আসামি করা হয়। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। পৌষের শীতে কাঁপছে দেশ। 7 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
ঘন কুয়াশায় দীর্ঘ পৌনে 7 ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল 7:10 দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিনগত রাত 12:25 থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে সন্ধ্যার পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ দুর্ঘটনা এড়াতে রাত 12:30টার দিক থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন এবং যাত্রীরা। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বিআরডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল 7:10 থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে তেমন সিরিয়াল নেই। 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশের রপ্তানি আয় নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়েছে। বৈশ্বিক চাহিদা দুর্বলতা, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি আর দেশের রাজনৈতিক অনিশ্চয়তায় রপ্তানি খাত চাপে বেড়েছে। তৈরি পোশাক সহ প্রধান খাতগুলোর আয় কমে অর্থনীতিতে তৈরি করেছে উদ্বেগ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশের রপ্তানি আয় নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়েছে, যা অর্থনীতির জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই-ডিসেম্বর সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 23.99 বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 2.19% কম। শুধু ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে 14.25%। রপ্তানির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক আরএমজি খাত চাপের মুখে। এ খাতের আয় 2.63% কমে 19.36 বিলিয়ন ডলারে নেমেছে। নিটওয়্যার ও ওভেন দুই উপখাতেই মন্দা লক্ষণীয়। তবে ইতিবাচক দিক হল চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল ও ওষুধ খাতে সীমিত হলেও প্রবৃদ্ধি বজায় আছে। বিশেষ করে চামড়াজাত পণ্যে প্রায় 20% প্রবৃদ্ধি সম্ভাবনার ইঙ্গিত দেয়। রপ্তানি গন্তব্যের দিক থেকে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যে প্রবৃদ্ধি থাকলেও সামগ্রিক চিত্র নেতিবাচক। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি, বৈশ্বিক চাহিদা দুর্বল হওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের রাজনৈতিক অনিশ্চয়তা রপ্তানিতে চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে চীন ও ভারতের আগ্রাসী মূল্য প্রতিযোগিতা বাংলাদেশের বাজার অংশ কমাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এলডিসি উত্তর বাস্তবতায় নীতি সহায়তা ও প্রণোদনা পুনর্বিবেচনা জরুরি। দ্রুত কার্যকর নীতি, বাজার বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে না পারলে চলতি অর্থ বছর নেতিবাচক প্রবৃদ্ধিতেই শেষ হওয়ার আশঙ্কা রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে রাজধানীর 7টি সরকারি হাসপাতাল, যেখানে অনুদান হিসেবে পাওয়া মেশিন, রিএজেন্টে কেনা হচ্ছে বাজার দরের 4 থেকে 5 গুণ বেশি দামে। দুর্নীতির এই চক্রে হাসপাতালের কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রভাবশালী সবারই হাত রয়েছে। কতটা গভীর এই দুর্নীতি আর কতদিন চলবে ফ্রি মেশিনের আড়ালে কোটি টাকার লুট? সালাউদ্দিন জসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 7 আগস্ট বিকেল 5:15 রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দক্ষিণ ব্লকের 1 নম্বর গেটে থামে একটি নীল পিকআপ। আলো আধারে নামানো হয় কার্টুন ও মেশিনারিজের প্যাকেট। সেগুলো দ্রুত ট্রলিতে করে নেওয়া হয় প্যাথোলজি বিভাগে। দৃশ্যটি ছিল অস্বাভাবিক, কারণ ট্রলি ঠেলছিলেন হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা। রহস্যজনক এই ঘটনার সূত্র ধরেই উন্মোচিত হয়েছে সরকারি হাসপাতালের ভেতরের এক ভয়াবহ দুর্নীতির চিত্র। অনুসন্ধানে জানা যায়, কয়েকটি বেসরকারি কোম্পানি অনুদান হিসেবে হাসপাতালগুলোকে বিনামূল্যে রোগ নির্ণয়ের মেশিন দেয়, কিন্তু সেই মেশিন ব্যবহৃত রিএজেন্ট বাধ্যতামূলকভাবে কিনতে হয় একই কোম্পানি বা তাদের মনোনীত ভেন্ডারের কাছ থেকে। এখানেই তৈরি হয় লুটপাটের সুযোগ। বাজার দরের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি দামে রিএজেন্ট কেনা হচ্ছে বছরের পর বছর। জাগো নিউজের 3 মাসের অনুসন্ধানে রাজধানী সহ 7টি সরকারি হাসপাতালে এমন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
একই মেশিনে একই পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে যেখানে রিএজেন্টের খরচ পড়ছে 70 থেকে 200 টাকা, সেখানে বেসরকারি হাসপাতালে সেই খরচ 10 থেকে 30 টাকার বেশি নয়। শুধু একটি পরীক্ষাতেই বছরে অতিরিক্ত ব্যয় হচ্ছে 4.5 কোটি টাকা পর্যন্ত। এই লুটপাটের পেছনে রয়েছে হাসপাতালের কিছু কর্মকর্তা, রিএজেন্ট সরবরাহকারী ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী এবং রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ। অযৌক্তিকভাবে ওপেন টেন্ডার পদ্ধতি ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে প্রকৃত ডিলাররা সরাসরি অংশ নিতে পারেন না, ফলে তৃতীয় পক্ষ ঢুকে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সমস্যার মূল কারণ নীতিমালার অভাব। অনুদানের মেশিন গ্রহণ, স্থাপন ও রিএজেন্ট ক্রয়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম না থাকায় এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই অনিয়ম বন্ধ করা গেলে সরকারি ভর্তুকির অর্থে আরও বহু মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে। এখন প্রশ্ন হলো, এই ফ্রি মেশিনের আড়ালে চলা কোটি টাকার লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের ফলাফলে মোট 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, বর্তমানে নির্বাচন পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক আছে। সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন করে কথা বলেন তিনি। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে অনেক অজ্ঞাত পরিচয়ের মরদেহ দাফন করা হয়। পরিবারের সদস্যরা এতদিন জানতেন না নিহতদের কবর কোথায়। 18 মাস পর তাদের কবর দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত পরিচয়ের শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থান থেকে এই পর্যন্ত 114 জনের অজ্ঞাত পরিচয়ের মরদেহ উত্তোলন, ময়না তদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আদালতের নির্দেশে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে এরই মধ্যে 9টি ভুক্তভোগী পরিবারের দেয়া নমুনার ভিত্তিতে 8 জন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট একটি মরদেহের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়াও চলমান রয়েছে। সোমবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয় শহীদদের মরদেহ পরিচয় শনাক্তকরণ অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ এসব তথ্য জানান। 8টি পরিবারের কাছে কবর শনাক্তের পর বুঝিয়ে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গোলামীর রাজনীতি নয়, 11 দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু। সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার, তাকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা লুটের চেষ্টা চলছে। এটা বেগম জিয়ার জন্য অত্যন্ত অসম্মানজনক। এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রচারণায় শুধু আজাদির প্রচারণা হবে, এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না।
এর আগে আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও লুটের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আজাদী পদযাত্রার ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। পদযাত্রাটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ি, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হলপাড়া, নীলক্ষেত আবাসিক এলাকা হয়ে আজিমপুর যেয়ে শেষ হবে। পৌষের শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান ঘন কুয়াশায় মোড়ানো। তীব্র শীতে ঘর থেকে বের হতে চাইলেও জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হয় কর্মজীবীদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর 4:47 দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.2। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির 35 কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেন। সিলেট নগরী ও আশেপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এর আগে গত বছরের 10 ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2বার ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন রাত 2:20:31 প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2:25:14 দ্বিতীয়বার ভূমিকম্প হয়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অন্তত 32 জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। কিউবান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন বলে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের স্মরণে সোমবার ও মঙ্গলবার 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কিউবা সরকার। একই সঙ্গে সরকার জানিয়েছে, শিগগিরই নিহতদের শেষকৃত্য ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। রোববার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে কিউবার অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন। ট্রাম্প বলেন, কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, যা তাদের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না। ভেনেজুয়েলার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিউবা। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, মাদুরো তার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য কিউবান দেহরক্ষী ও উপদেষ্টাদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিলেন। মার্কিন বাহিনী যখন মাদুরোকে আটক করতে যায়, তখন সেখানে থাকা কিউবানরা বাধা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ট্রাম্প জানিয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টি করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সব ক্ষেত্রে স্বচ্ছতা আনার বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠকে তারা দেশের অর্থনৈতিক বর্তমান অবস্থান, বেকারত্ব সহ বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন। সন্ধ্যা 7:30টায় শুরু হয়ে 2.5 ঘণ্টা ব্যাপী এ বৈঠক হয়। এ সময় তারেক রহমান ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন ও ক্ষমতায় গেলে সেসব সমাধানের আশ্বাস দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে খুচরা পর্যায়ে এলপিজির বাজার স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বমুখী। বিষয়টি লক্ষ্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। সভায় জানানো হয়, দেশের প্রায় 98% এলপিজির চাহিদা বেসরকারি খাতের আমদানিকারকদের মাধ্যমে পূরণ করা হয়।
তবে বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে লাইসেন্সপ্রাপ্ত 32টি কোম্পানির মধ্যে মাত্র 15টি কোম্পানি 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12,58,152.45 টন এলএনজি আমদানি করতে সক্ষম হয়। এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশনের সঙ্গে সভায় নেওয়ার সিদ্ধান্ত তুলে ধরে বলা হয়, এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এলপিজি বাজারে সৃষ্ট কৃত্রিম সংকটের বিষয়ে বিবৃতি প্রদান করবে। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা উপজেলা প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে এলপিজির দাম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি সংসদীয় আসনে জমা হয় 35টি মনোনয়নপত্র। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন 6 জন। যাচাই বাছাই করে সব স্বতন্ত্র প্রার্থী সহ 12টি মনোনয়নপত্র বাতিল ও একটি স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে ফেনী 1 আসনে 10 প্রার্থীর মাঝে 1 জনের স্থগিত, 3 জনের বাতিল ও 6 জনকে বৈধ ঘোষণা করা হয়। একইভাবে ফেনী 2 আসনের 14টি মনোনয়নপত্র যাচাই বাছাই করে 5টি মনোনয়নপত্র বাতিল ও 9টি বৈধ ঘোষণা করা হয়। ফেনী 3 আসনে 11টি মনোনয়নের মাঝে 4টি বাতিল ও 7টি গৃহীত হয়। এর মধ্যে ফেনী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন ভুইয়া, ফেনী 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব নবী ভুইয়া, মোহাম্মদ ইসমাইল ও SM হুমায়ুন কবির পাটোয়ারি। ফেনী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদের মনোনয়নপত্রে 1% ভোটারের স্বাক্ষর কম হওয়া ও যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ফেনী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপনের 1% ভোটারের সমস্যা ও ঠিকাদারি প্রকল্প চলমান থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। ফেনী জেলাতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত 35টি মনোনয়নপত্র দাখিল হয়। তার ভেতরে ফেনী 1-এ 6টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়, ফেনী 2-এ 9টিকে বৈধ ঘোষণা করা হয় এবং ফেনী 3-এ 7টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়। তার মানে হচ্ছে আমাদের 3টি আসন মিলে মোট বৈধ বা গৃহীত মনোনয়নপত্রের সংখ্যা 22টি। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সর্বত্রই জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশা নিয়ে বলতে পারি দেশে স্বাভাবিক, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। সোমবার বিকেল লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারতের সময় নির্বাচনী হালচাল নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোসাইন আহমদের কবর জিয়ারত করেন। সবকিছু মিলিয়ে আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশার জায়গা থেকে বলতে পারি দেশে একটা স্বাভাবিক, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য আমাদের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি কারাবন্দী ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রুদ্ধ ছিলেন। একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে জেলখানা থেকে বের হয়েছেন। আমরা বহু চেষ্টা করেছি, বহু হাসপাতালে উনি চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত উনি ইন্তেকাল করেন গত 30শে ডিসেম্বর। আমাদের এলাকার মানুষের একটা শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় তিনি রয়েছেন। শুধু আমাদের এলাকায় নয়, সারা বাংলাদেশে, সারা বিশ্বে তিনি সম্মানিত এবং শ্রদ্ধার জায়গা রয়েছে। সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর পুনরুত্থান ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে বিমান হামলা চালিয়েছে বলে রোববার জানিয়েছে দুই দেশ। ফ্রান্স জানিয়েছে এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক অভিযান অপারেশন ইনহেন্ট রিজলভের অংশ। এই অভিযানের আওতায় ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হয়, যেটি আইএস অস্ত্র মজুদের জন্য ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে রয়্যাল এয়ার ফোর্সের বিমানগুলো দায়েশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই স্থাপনাটি দায়েশের দখলে ছিল এবং সম্ভবত অস্ত্র বিস্ফোরক সংরক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। স্থাপনাটির আশেপাশে কোনো বেসামরিক বসতি নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাচীন নগর পালমিরার উত্তরে চালানো এই বোমা হামলায় বেসামরিকদের কোনো ঝুঁকিতে পড়ার ইঙ্গিত পাওয়া যায়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইপিএল নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মুস্তাফিজুর রহমানকে পুরো আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এর প্রেক্ষিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ধোনি কোহলি তো সির্ফ নেম হ্যায়, কারেক্ট? চলো ফির গেম দিখাতে। আইপিএল নিয়ে নতুন উত্তেজনা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এমনকি নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাও জানিয়েছে আইসিসিকে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা বাংলাদেশের সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। আইপিএল শুরু হবে 26 মার্চ, শেষ হবে 31 মে। প্রায় এই পুরো সময়ের জন্যই তাকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মধ্যে এপ্রিলের দ্বিতীয় ভাগে এক সপ্তাহের জন্যই শুধু বাংলাদেশে ফেরার কথা ছিল তার। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনায় পুরো আসর থেকে মুস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোববারের রাতটা বেশ ভালো যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টদের। জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউই। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল সবাই মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে। সিটি ও চেলসি খেলেছে একে অপরের বিপক্ষে। লিগ টেবিলে 2-এ থাকা ম্যানচেস্টার সিটি ও 5-এ থাকা চেলসির লড়াই ড্র হয়েছে 1-1 গোলে। ম্যাচ জুড়ে দুই দলই খেলেছে প্রায় একই মানের। তবে চেলসির দুর্গে 14 বার আক্রমণের বিপরীতে সিটির দুর্গে চেলসির আক্রমণ ছিল মাত্র 6 বার। তবে দুই ক্লাবে লক্ষ্য রাখতে পেরেছে 3টি করে। 42 পয়েন্ট নিয়ে সিটি আছে 2-এ আর 31 পয়েন্ট নিয়ে 5-এ চেলসি। এদিকে লিডসের মাঠ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র নিয়েই ফিরেছে। 20 ম্যাচে 8 জয়, 31 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 6 অবস্থান ম্যান ইউনাইটেডের। সমান ম্যাচে 5 জয়, 22 পয়েন্ট নিয়ে 16তম স্থানে লিডস। লন্ডনে ফুলহ্যাম ও লিভারপুলের ম্যাচটি ড্র হলেও রোমাঞ্চকর এক লড়াই হয়েছে দুই দলের মধ্যে। 20 ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন 34, অবস্থান 4। ফুলহ্যামের 20 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে আছে 11 নম্বরে। নারী ফুটবলারদের ফ্রি স্টাইল মারামারিতে রোববার রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঘটে গেছে নজিরবিহীন ঘটনা। উইমেন্স ফুটবল লিগে ফরাজন স্পোর্টিং ক্লাব ও জামালপুরের কাছারিপাড়া একাদশের খেলার 30 মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন মারামারিতে। কাছারিপাড়া একাদশের ফুটবলার সাবিত্রী ত্রিপুরা ফাউল করেছিলেন ফরাজগঞ্জের মনিকা চাকমাকে। পড়ে যাওয়া মনিকা উঠে দাঁড়িয়ে আক্রমণ করেন সাবিত্রীকে। তখনই শুরু হয় গন্ডগোল। মাঠের প্রায় সব খেলোয়াড় ঘটনাস্থলে ছুটে এসে জটলা পাকিয়ে মারামারি শুরু করেন। রেসলিংয়ের মতো একে অন্যকে ধরে আছাড় মারছিলেন। রেফারিকে ঘটনা নিয়ন্ত্রণ করে খেলা শুরু করতে 15 মিনিটের মতো সময় লাগে। রেফারি ফরাজগঞ্জের মনিকা চাকমা ও কাচারিপাড়ার সাবিত্রীকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয় ফরাজগঞ্জের মারিয়া মান্দাকে।
ঘটনাবহুল ম্যাচটিতে ফরাজগঞ্জ নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রতিপক্ষের জালে তারা গোল দিয়েছে 23টি। 23-0 গোলের এই জয় নারী ফুটবল লিগে ফরাজগঞ্জের সবচেয়ে বড় ব্যবধানের জয়।